দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। আজকে মহান স্বাধীনতা দিবস, ৫৬তম স্বাধীনতা দিবস। এই আজকে জাতির এই মুক্তির সংগ্রামে বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে আজকে জাতির শ্রদ্ধা ভরে স্মরণ করেছে এবং আজকে সারাদিন সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানিয়েছেন। নানাভাবে সারা দেশে নানা অনুষ্ঠান ছিল। অনেক দিন পরে মনে হলো যে আবার স্বাধীনতা দিবসটি, যদি ১.৫ বছরে বলি স্বাধীনতা দিবসটি যেন আবার আমরা সেইভাবে গর্বের সঙ্গে পালন করলাম। গত ১.৫ বছর ধরে নানাভাবে আমরা এই স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হয়নি, নানা ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং এই স্বাধীনতা দিবস আমরা যেমন শ্রদ্ধাভরে স্মরণ করেছি, সেই সঙ্গে কিন্তু আজকে যারা সেখানে গেছেন, আমরা ইন্টারভিউ দেখেছি, অনেকে কিন্তু একটা প্রশ্ন তুলেছেন যে স্বাধীনতার ৫৬তম দিবসে এসে আমরা কি আসলে সত্যিকারের স্বাধীন হতে পেরেছি, নাকি এটি শুধু উদযাপনে রয়ে গেছে। এই বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের আজকের বিষয় স্বাধীনতা তুমি অবিনাশী। দুজন আলোচক আছেন, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। মাহমুদুর রহমান মান্না, আজকে ৫৬তম স্বাধীনতা দিবস, দেশ যেভাবে এগুচ্ছে, মানে এই স্বাধীনতা দিবসে আপনি কতটা সন্তুষ্ট, কোনো কিছু নিয়ে চিন্তিত কিনা? অনেক বড় প্রশ্ন করে ফেলে শুরুতেই। মানে ধরেন ৫৬ বছর পরে কতখানি সন্তুষ্ট, কোনো ব্যাপারে চিন্তিত কিনা, এটা বলতে গেলে তো অনেক কথা বলতে হয়। প্রথম আগেই আমি একটা কথা বলে নিই, যেটা আমার বলা উচিত, সবাই বলবে আজকে যেহেতু আনুষ্ঠানিকভাবে এটা হচ্ছে, এই স্বাধীনতাকে তৈরি করবার জন্য আন্দোলনটা, এই লড়াইয়ে যারা যোগ দিয়েছেন, জীবন দিয়েছেন, পরবর্তীতে এটাকে তার যোগ্য অভিদায় দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তাদের সবাইকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একই সঙ্গে বাংলাদেশ তো আন্দোলন অভ্যুত্থানের দেশ, এইরকম ঐতিহাসিক অনেকগুলো ঘটনাই আছে। আমি ভাষা আন্দোলন থেকে শুরু করছি না, কিন্তু ওইটাও আমি মনে করি আমাদের একটা যেহেতু মাইলস্টোন আমাদের জাতীয়তাবাদ তৈরির ক্ষেত্রে, সেই থেকে শুরু করে এই পর্যন্ত যারাই জীবন দিয়েছেন সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। হয় কি, যে মানুষগুলো জীবন দেয়, কেউ জেনে শুনে বুঝে মৃত্যুকে আলিঙ্গন করে, যেমন সাঈদ করেছে, মুগ্ধ করেছে। সবাই হয়তো এরকম করে না, তারা মনে করে আমরা জীবন দিতেই পারি, যাই আন্দোলনের মধ্যে ঘটনাক্রমে গুলি খায়, মারা যায়, একই রকম মূল্য দিই। কিন্তু তারপরে একেবারে জেনে শুনে, মানে যেরকম দুই হাত মানে প্রসারিত করে বলা, চালাও গুলি দেখি কী করতে পারো, এইরকম ঐতিহাসিক ঘটনা আমরা তৈরি করেছি। মানে আমার মধ্যে মনে হয় ওই মানুষগুলো তখন জীবনের লোভ লালসার ঊর্ধ্বে উঠে যায়, আরও বৃহত্তর উন্নত জীবনের জন্যে তার মধ্যে একটা তাগিদ অপেক্ষা করে। সে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এবং মনে করে তার এই জীবন দেওয়ার মধ্যে দিয়ে হয়তো সেটা পাওয়া যাবে। সেই অর্থে যদি বলেন, তাহলে না, এই অভ্যুত্থানের পরে যেটা ২৪শে হলো, তার ১.৫ বছর পরে নির্বাচন হয়েছে, খুব ভালো ব্যাপার। একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি আমরা। কিন্তু সংসদ বসতে না বসতেই যেই ধরনের পার্থক্য দেখা যাচ্ছে দিন দিন, তাতে একটু শঙ্কা জাগে সবার মধ্যে। এটা জাগছে, আমার মধ্যেও জাগছে। সেই অর্থে যদি বলেন, তাহলে বাংলাদেশের স্বাধীনতা কতখানি তার যৌক্তিক পরিণতিতে বা অভিদায় পৌঁছেছে, সেই জবাব দেওয়া কিন্তু মুশকিল। আমরা কি এখানেই থাকবার কথা ছিল, নাকি আরও সামনের দিকে যাওয়ার কথা ছিল? আমি যদি ৫৪ বা ৫৬ বছরের ইতিহাস দেখি, তাহলে অন্যান্য দেশ যারা এই সময় স্বাধীনতা অর্জন করেছে, তাদের তুলনায় আমরা ভালো করেছি, এটা বলতে পারবো না আমি। মানে ইভেন ধরেন চীন আমি বাদই দিলাম, ভিয়েতনাম, লাওস, কম্পুচিয়াও যতখানি ভালো করেছে, বাংলাদেশ তো ততখানি করেনি। এই যে দেখেন, আপনি বলবার সময় দুটো তিনটা কিন্তু দুঃখের খবর দিয়েছেন। বিশেষ করে সড়ক দুর্ঘটনা, যে মানে এইবারের মতো এত বড় সড়ক দুর্ঘটনা আগে হয়নি। আমি কাউকে দোষারোপ করছি না, দুর্ঘটনার জন্য কাকে দায়ী করব, কিন্তু সামগ্রিক ব্যবস্থার মধ্যে ত্রুটি আছে বলে তো দুর্ঘটনা হয়েছে, সেই ব্যবস্থা আমরা দূর করতে পারিনি।
একটা বাস ফেরিতে উঠবে, সে যাবার পরে ওইখানে ফেরির মধ্যে ডাইনে মোড় নিতে হয়, সরাসরি নেমে গেছে পানির মধ্যে। তো হু ওয়াজ ড্রাইভিং দ্যাট কার? আমাদের এই ড্রাইভিংয়ের নিয়মগুলো কি, আমরা তো আগেও বলেছি হেল্পাররা গাড়ি চালায়, কে চালাচ্ছে আমি জানি না, পত্রপত্রিকায় হ্যাঁ হেল্পারই ফাইনালি ইয়ে হয়েছে, আইডেন্টিফাই হয়েছে, হেল্পার চালাচ্ছে। হ্যাঁ। তো ধরেন এই ঘটনাটা যদি হয়, এই যে হেল্পার চালালো কেন, এইটুকু সচেতনতা আমাদের মধ্যে হয়নি কেন? আমি এই সচেতনতা শুধু কয়েকটা ভদ্রলোকের মধ্যে হলো তাহলেই তো হলো না, সর্বস্তরে এটা আসতে হবে। এই স্বাধীনতার চেতনা যখন বলি, সেই চেতনায় সবাই উদ্বুদ্ধ হতে হবে। সেটা হলো ড্রাইভার হেল্পার হওয়ার কথা। এখন ছিল 15 বছর, আরে ড্রাইভারদের আবার কী লাগে, সে গরু ছাগল ইত্যাদির চিহ্ন চিনলেই হয়, এসব কথাবার্তা তো আমরা বলেছি। ঠিক একইভাবে যদি বলেন, তাহলে আমাদের লেভেল অফ ডেভেলপমেন্ট কোথায় গেছে? রিয়ালিটি হলো যে আমাদেরকে আপনার একটা ডেভেলপিং নেশন স্টেজ দেওয়া হচ্ছে, আমি নেই নাই, বিকজ আমি মনে করেছি এইটা দিলে আমি পেছনে যাব, আমি ততখানি এখন ইকুইপড হইনি, আমি এইচডিসির কাছে বা এইচডিসির টার্গেট সব সাকসেসফুল হয়নি আমার। তো এগুলো বিবেচনায় আমি মনে করি আমাদের অনেক কিছু করার বাকি আছে এখনো, এবং এখনই সময় সেটা করবার জন্য সবাই মিলে একটা পথরেখা ধরে এগোনো দরকার। আমি পথরেখাই ঠিক করতে পারছি না, নিজেদের মধ্যে মতান্তর এত হচ্ছে যে আমি জানি না ঠিক 29 তারিখে সংসদ বসবার পরে এটা কোন চেহারা নেবে। জি, আসছি আপনার কাছে। আমি তো যে আপনার কাছে মুক্তিযুদ্ধ চেতনার কথা বলছিলেন মান ভাই, আমি এইখানে যদি প্রশ্নটা করি, এইটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা। এখন এটা কি আসলে কোনো বাস্তব নাকি আসলে এটা রাজনৈতিক একটা স্লোগান, মুক্তিযুদ্ধের চেতনা, এই ব্যাপারটা? ধন্যবাদ আপনাকে মান্না ভাই, শ্রদ্ধেয় মান্না ভাই এবং দর্শক শ্রোতা। দেখেন, আসলে কিন্তু এটা স্লোগানই হয়ে গেছে। 56তম কিন্তু মুক্তিযুদ্ধ। আপনি খেয়াল করে দেখেন, আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস নাই, আপনি বলতে পারবেন না, ইতিহাস নাই। কতজন মুক্তিযোদ্ধা ছিল, কতজন শহীদ হয়েছে, কে দেশে মুক্তিযুদ্ধ লিড করলো, সব নিয়ে বিতর্ক। এই 56 বছরের বিতর্ক আমরা এড়াতে পারি নাই। এখন ধরেন, শুরুতে যে জিনিসটা আমি কয়েকটা পত্রিকায় ঘেঁটে দেখলাম, যে জিনিসটা কোনো আলোচনাই আসে না, সেটা আমাদের প্রেস ক্লাবের বইটা আছে, কেন মুক্তিযুদ্ধ অনিবার্য হলো, ডক্টর কামাল হোসেন লিখেছেন। কারণ হচ্ছে 24 থেকে আপনার 16 থেকে 24 পর্যন্ত এহিয়া খান সাথে বাংলাদেশের আলোচনা হয়েছে, বাংলাদেশের নেতাদের, তখন আওয়ামী লীগের নেতাদের। তো প্রথম 2 দফা 3 দফা আলোচনা হয়েছে 1 to 1 বঙ্গবন্ধু এবং ইহা খান। এরপরে তাদের প্রতিনিধিরা আলোচনা করেছে, ইহা খানের প্রতিনিধি, এবং তারপরে আপনার বাংলাদেশের যে আমরা বলি না 4 নেতা, তার সাথে আবার মোস্তাক জড়িত ছিল, মোস্তাক সহ তারা প্রতিনিধিত্ব করেছে। এবং শেষ পর্যন্ত শেষের দিকে আপনার 23 তারিখে না 22 তারিখে ভুট্টো আসলো। ভুট্টো আসার পরে সেখানে আলোচনাটা, শেষ আলোচনা হলো কনফেডারেশন, অর্থাৎ আমরা পূর্ব পাকিস্তানের ভোটার বেশি, সংসদ সদস্য আমরা বেশি পেয়েছি, সুতরাং আমরা তো দেশের দায়িত্ব আমরাই পাবো, এইটাই বার্গেনিং হচ্ছিল। শেষ পর্যন্ত কনসেশন দিয়ে কনফেডারেশনে আলোচনা হয়। সেখানে ভুট্টো সেটাতে এগ্রি করে নাই। ভুট্টো এবং ইহা খান আপনার 24 তারিখে আপনার প্লেনে চলে গেল হোটেল ইন্টারকন্টিনেন্টালে। অনেকগুলো বিদেশি সাংবাদিক ছিল, তাদেরকে ধরে নিয়ে প্লেনে তুলে দিয়ে করাচি নিয়ে যাওয়া হলো। সেখানে 2 জন, একজন সাইমন ড্রিঙ্ক আর একজন বিদেশি সাংবাদিক, তারা কিন্তু লুকায়া তারা থেকে যায়। তারা কিন্তু এই যে 25 তারিখে যে ক্র্যাকডাউনটা হলো, অপারেশন সার্চ লাইট, এটা তারা অনুমান করেছিল, তারা কিন্তু এটা জরিপও করেছে, তারাও রিপোর্ট দিয়েছে। টেলিগ্রাফে, ব্রিটেনের টেলিগ্রাফে সাইমন ড্রিঙ্কের রিপোর্টও ছাপা হয়েছে। সেখানে তো ধরেন এই 25 তারিখে আপনার ক্র্যাকডাউন হলো এবং সোয়াত জাহাজ চিটাগাং এসে ভিড়ছে, ওনারাও চলে গেল। সেখানে ছিল যে 9000 টন আপনার আগ্নেয়াস্ত্র গোলা বারুদ ছিল সেই সোয়াত জাহাজ। সেটা সোয়াত জাহাজের আলাদা ইতিহাস আছে। এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসে না। অর্থাৎ এই যে আপনি যেটা বললেন যে 25 তারিখ অর্থাৎ 26 তারিখের যে গণহত্যাটা ঘটলো,
এটা কিন্তু পরিকল্পিত পাকিস্তানের ইহিয়া খান এবং ভুট্টোর প্ল্যানের অংশ। এবং আমাদের তখন আওয়ামী লীগের নেতারা, আমি বলবো, তারা বুঝতেই পারে নাই, কিন্তু গণহত্যা ঘটে গেছে, গণহত্যা ঘটে গেছে। এটার থেকে অর্থাৎ তখন যখন আলোচনা ফেল করলো, তখন কিন্তু মুক্তিযুদ্ধ অনিবার্য। এই জন্য ডক্টর কামাল হোসেন এইটাই লিখেছে, কেন মুক্তিযুদ্ধ অনিবার্য হলো। এখন আপনার প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধ, মান্না ভাই তো নেতা, আপনার মুক্তিযুদ্ধ তখন বৈষম্য, পাকিস্তান আমাদের শোষণ করতো, বৈষম্যর বিরুদ্ধে ছিল, মৌলিক গণতন্ত্র ছিল, সেখানে আমরা ডাইরেক্ট গণতন্ত্র চেয়েছি, পেয়েছি, ইলেকশন করেছি, আইনের শাসন চেয়েছি, সুশাসন চেয়েছি। আপনার 52 থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা, মান্না ভাই তো চাকসুর আপনার ভিপি ছিলেন, উনি তো সব নেতাও নেতৃত্ব দিয়েছেন। দেখেন 24 পর্যন্ত আসেন, এর আগে তো ধরেন স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনও হয়েছে 90-এ, এগুলো বাদই দিলাম। 24 এসে কিন্তু শেষ পর্যন্ত যে তরুণরা যে আন্দোলন করেছে কোঠা বিরুদ্ধে, শেষ পর্যন্ত পরিণতি এই যে মান্না ভাইরা, রাজনৈতিক দলরা যখন পিছনে নামছে, তখন কিন্তু পলিটিক্যাল একটা বক্তব্য আসছে, ফেসিবাদের বিলোপ চাই। ফেসিবাদের বিলোপও কিন্তু একই রকম, গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, একই তো। তো আমি যেটা আপনি যখন প্রস্তাব করছিলেন যে প্রত্যাশা না, মুক্তিযুদ্ধ করে তখনকার যে দাবি ছিল, তখন যে প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু 24-এও ছিল, আমাদের বাস্তবায়ন হয় নাই। এখন ধরেন এই যে মুক্তিযুদ্ধ, এটা নিয়ে এখন বিতর্ক হয় এই জন্যেই, কারণ যদি ইতিহাসটা, গ্রহণযোগ্য ইতিহাসটা লেখা হতো, প্রত্যেকটা ইস্যু যদি লেখা থাকতো, তাহলে কিন্তু এই বিতর্কটা আসতো না। এই ইতিহাস নাই বলে এখানে শূন্যতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক হয়। আপনি দেখেন সংসদ অধিবেশন বলে, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত কেউ দাঁড়াচ্ছে না। হ্যাঁ, এটা তো ব্যাপারটা হলো সমাধান না। আপনার স্মৃতিসৌধে যায়, ফুল দেয়, বলা হয় এটা আচারের অংশ, আচারের অংশ, অর্থাৎ শ্রদ্ধার থেকে নয়। এই বিতর্কটা তো আছে, এটার তো একটা জায়গায় পরিসমাপ্তি লাগবে। সুতরাং এখনও সম্ভব, এখনও আমার মনে হয় যে ধরেন জিয়াউর রহমান, এক হাসান হাফিজুর রহমানকে বলছিলেন যে নির্বাহভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা, সেখানে আছে তার নিজের ভূমিকা। তারপরে আপনার ইপিআরের দায়িত্বে ছিলেন মেজর রফিকুল ইসলাম, ওনারা, তারপরে ইতিহাসবিদ মইনুল ইসলাম, তাদের বই লেখা আছে। এরা মোটামুটিভাবে নির্মোহ। এই দুজনের আচরণ যদি এটা ভিতরেও থাকি, এরপরেও তো ধরেন এখনও জরিপ করা যায়, গ্রামে গ্রামে যান, সব কে মুক্তিযোদ্ধা ছিল, কে মারা গেছে, কে বীরঙ্গনা হয়েছে, কত ধ্বংস হয়েছে। আমি বক্তব্য এইটাই বলি, যারা মুক্তিযুদ্ধ দেখে নাই, যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, যে নিজে দেখে নাই, সে মুক্তিযুদ্ধ উপলব্ধি করতে পারবে না। সুতরাং তার সাথে কোনো তুলনা কিন্তু অন্য কোনো আন্দোলন হতে পারে না। মুক্তিযুদ্ধে যে পরিমাণ আমরা দিয়েছি, যে পরিমাণ ত্যাগ করেছি, এটা আর, আমি বলবো যে এইটা আর বাংলাদেশের ভূখণ্ডে ঘটবে না। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের প্রত্যাশাটা এখনও সম্ভব, এখনও যদি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসটা লেখা হয়, আমার মনে হয় এই সমস্যা অনেক দূরীভূত। আমরা তো বলি না যে অনেক বাংলাদেশে এত উত্থান পতন, অনেক সূচকে আমরা এগিয়েছি, রাজনৈতিক সূচকে পিছিয়েছি। রাজনীতিতে আমরা আগাইতে পারি নাই, আমরা তো আগাইতে পারি নাই। আমরা গণতন্ত্র চেয়েছি তো, কই মৌলিক গণতন্ত্র, ডাইরেক্ট ভোট আনছি না, আইব খান আমলে আনছি, হ্যাঁ, কিন্তু এখন তো ভোটই হতো না, 3টা টার্ম ভোট হয় নাই, ভোটই দিতে পারেনি মানুষ। এবারে কিছু ভোট হয়েছে, কিন্তু বিতর্ক তো পিছু ছাড়ে। জি, আসবে এটা। আমি যে মাহমুদুর রহমান মানে একটু এমএআর সাহেব যেমনটা বলছিলাম, মুক্তিযুদ্ধ ইতিহাস নিয়ে বিতর্ক, একটা বিতর্ক স্বাধীনতার ঘোষণা নিয়ে এই বিতর্কটা আছে। এবং আজকে একটা, আমি জানি আপনি দেখেছেন কিনা, আজকে রাজারবাগ পুলিশ লাইন্সে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে। সেখানে তিনি একটা জিনিস বললেন যে এই স্বাধীনতা ঘোষণা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে জিয়াউর রহমান 27 তারিখে প্রথমে হেড অফ স্টেট হিসেবে, প্রভিশনাল হেড অফ স্টেট হিসেবে স্বাধীনতা ঘোষণা করেন, এবং তারপর তিনি আমাদের জাতীয় নেতা মরহুম শেখ মুজিবুর নামে আবার স্বাধীনতার ঘোষণাটি দেন। এর আগে এই বিএনপির পক্ষ থেকে আসলে এই বিষয়টি খুব একটা বলা হতো না, বা কেউ বলেননি, আমি খুব সিনিয়র নেতাদের বলতে শুনিনি, তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তো আজকে যখন সালাউদ্দিন আহমেদের মতো নেতা এই কথাটা বলছেন,
আপনি এটা ইতিবাচক হিসেবে দেখেন কিনা, এবং এই যে মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে বিতর্ক, এটি একটা পরিবর্তন দেখছেন কিনা এই রাজনীতিতে? আমি কিন্তু ওনার বক্তৃতাটা শুনি নাই, যে জন্য একেবারেই একটা ডিসপ্যাশনেট এবং অ্যানালিটিক্যাল কথা বোধহয় বলতে পারবো না, না জানলে তো হয় না। কিন্তু উনি যতটুকু বলেছেন বলে আপনি বললেন, সেটাকে আমি সাধুবাদ জানাই। কেন, গতকালকেও আমি যেরকম দেখেছি, ধরেন আপনার মতোই এক জায়গাতে টক শোতে একজন উপস্থাপক এটাই বলছেন যে জিয়া রহমান যে অবদানটা রেখেছেন ইত্যাদি ইত্যাদি। আমি তখন বলেছিলাম, এখনও বলি, নিশ্চিতভাবেই জিয়া রহমান বিশাল বিশাল অবদান রেখেছিলেন, অস্বীকার করা যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতা যদি বলেন, তাহলে তো আপনাকে শেখ মুজিবের কথা বলতে হবে। যখন বাঙালি জাতীয়তা বা জাতিকে এক করে মুক্তিযুদ্ধের পথে নেওয়ার ক্ষেত্রে তার অবদান বেশি ছিল। আবার খেয়াল করেন, অ্যাবসোলিউটিজম বলে লাভ নেই, উনি একদম শেষ সময় এসে মুক্তিযুদ্ধের কোনো ডাইরেকশন দিতে পারেন নাই। পিপল আর কনফিউজড। 25 মার্চের রাত্রে যখন আক্রমণটা হয়েছে, তার আগে উনি বলেছেন কি, বক্তৃতার 7 মার্চের বক্তৃতাটা কি, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো। মনে হচ্ছে যেন একটা জনযুদ্ধের ডাক দিয়েছেন, কিন্তু একই সঙ্গে আবার অসহযোগের প্রোগ্রাম দিয়েছেন। আবার দেখেন, আওয়ামী লীগ 25 তারিখে এত বড় ক্র্যাকডাউন হয়েছে, তার মাথাই নাই সে 27 তারিখে হরতাল ডেকেছিল। তো তাহলে এই জায়গাগুলো খুব স্পষ্ট নয়। কিন্তু আমি বলছি, এগুলো সত্ত্বেও শেখ মুজিবুর রহমান যে এই মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা ছিলেন, অস্বীকার না করা উচিত। জিয়া রহমানের ওই আহ্বান সমগ্র জাতিকে লড়াইয়ে প্রবৃত্ত করেছিল, সাহস জুগিয়েছিল। এটা অস্বীকার করলে সত্য অস্বীকার করেন। তো ইতিহাসের কান টেনে তো আপনি লম্বা করতে পারবেন না। ইতিহাস যেখানে আছে সেখানেই থাকতে দেন। এই অ্যাটিচিউডটা আমি প্রধানত বলবো দুই দলের রেষারেষিতে নষ্ট হয়ে গেছে। এই যে আপনি ওটিকে প্রশ্ন করেছিলেন না, যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যাপারটা কি, আর চেতনা ব্যাপারটা কি, আপনি যে কোনো সময় চেতনা বলেন, আপনার চেতনা যে কোনো সময় কী থাকে, একটা বাস্তব অবস্থার প্রেক্ষিতে আপনি তার মূল্যায়ন করেন, এটা ভবিষ্যতে কোথায় গড়াতে পারে সেটা ভাবেন, এটাতে আপনার কি বেনিফিট, আপনার যে সোসাইটিতে বাস করেন, রাষ্ট্রে বাস করেন, তার কি বেনিফিট। তার মানে মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সেই সময়কার বিশেষ পরিস্থিতির একটা চেতনা, যেটা মূলত মুক্তির চেতনা। নাহলে মানুষের হয়ে জীবন দিতে যায় নাকি, এইটা আপনি অস্বীকার করবেন, তাইলে কিন্তু হবে না। কিন্তু আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের চেতনার নাম করে যে ব্যবসা করতে গেছে, পুরো জিনিসটা অন্যরকম হয়ে গেছে। এইখানেও এরকম হয়েছে যে এই যুদ্ধটা আমার, এর নেতৃত্ব আমি নিয়েছি। এগুলো মানে না, এত ইতিহাস সম্পর্কে অজ্ঞতা, এতই ছোট লোকি। শব্দটা আমার খুব পছন্দ বাংলাদেশের রাজনীতির যে আচরণ, তার প্রেক্ষিতে যে এত বড় একটা মুক্তিযুদ্ধকে আমি থাবা দিয়ে দিতে চাই, হয় নাকি কখনো? এটা কোনো ব্যক্তির একক কোনো কৃতিত্বের ব্যাপার হতেই পারে না। এই জায়গাটা যদি বুঝে উভয় দল ব্যবহার করতে পারতো, তাহলে এটা বিতাতে পারতো। আমি শেষে একটা প্রপোজিশন বলে আমার কথাটা শেষ করছি। দেখেন, আজ এতদিন পরে মুক্তিযুদ্ধের চেতনার স্বরূপত্ব কী, এতদিন পরে 24-এর চেতনার স্বরূপ কী? আলটিমেটলি যাই বলেন, প্রত্যেক মানুষ তার জীবন চায় আরও বেশি সুখী করতে, সমৃদ্ধ করতে, সুখদ করতে, আনন্দময় করতে। তো আমি সেটা যদি করতে চাই, তাহলে জীবন কি করলে ভালো হয়, আমি সেই প্রোগ্রামটা করব। আমার দেশে 3,60,00,000 মানুষ হচ্ছে একদম দরিদ্র। ওই মানুষের দারিদ্র দূর হবে কেমনে? আপনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। আপনার যে নিম্ন মধ্যবিত্ত, সেই মানুষগুলোকে আপনি আপলিফ্ট করবেন কেমনে, সেটা আপনার প্রায়োরিটি হওয়া উচিত। আপনি ওইখানে, আর এই জাতীয় সংগীতে তুই সম্মান দেখাচ্ছি, ও বললো ভাই ভুল হয়ে গেছে, আমি দাঁড়াবো এরপর থেকে, তাহলে মিটিয়ে দেন। কিন্তু তারপরে আপনি এটা ঠিক করেন যে আপনি ওই মানুষগুলোর জন্য কী করবেন। আপনি এত বড় স্বাধীনতা যুদ্ধ করবার পরে আপনি তেল আনতে পারবেন কিনা রাশিয়া থেকে, আমেরিকা থেকে পারমিশন নিতে হচ্ছে, তো এটা কী লাভ হলো? তারপরে আপনি এমন সব চুক্তি করে রেখেছেন জ্বালানির ব্যাপারে, আদানি সহ, যে আপনি তাদের কাছে বলেছেন দেশের সম্পদটা বিক্রি করে দিয়েছেন। বেরোবেন কেমনে? সমগ্র জাতি ঐক্যবদ্ধ হতে হবে। এই জায়গাতে আপনি ফাইট করবেন না। আপনি ফাইট করবেন যে হ্যাঁ, আপনি যে জুলাই সনদ বলেছেন, এই সনদের মিনিং এইটা, আপনি যে বলছেন এটা ভুল। তর্ক হোক, যেটা শেষ পর্যন্ত আসে।
আর বাকিটা হচ্ছে একটা সত্যের অনুসন্ধানে সবাইকে আন্তরিকভাবে সেই পথে যাওয়া, সেটা গ্রহণ করা, বের করা এবং জনগণকে সেইভাবে বোঝানো। এম এ আজিজ, আপনার কাছে প্রশ্ন। আজকে জাতীয় নাগরিক পার্টির একটা অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি যেহেতু এর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি বলেছেন যে সেই সময় তারা সরকারে ছিলেন তখন ডিপ স্টেট থেকে তাদের কাছে এক ধরনের পরামর্শ ছিল যে আপনি যেহেতু শেখ হাসিনার মেয়াদ ছিল 2029 পর্যন্ত, তাদের কাছে ছিল যে আপনারা 2029 সাল পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার কন্টিনিউ করতে পারে। এবং বলছে যেহেতু বিএনপির বেশিরভাগ নেতার নামে নানা ধরনের মামলা আছে এবং তারেক রহমান নামে মামলা আছে, সেই মামলার কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ, তারা পথ বাতলি দিয়েছে, অংশগ্রহণ করতে পারবেন না এবং এইভাবে আপনারা 2029 সাল পর্যন্ত তারা আপনার কন্টিনিউ করেন এই সরকার। এবং এর জন্য তাদের কিছু দাবি দেওয়া ছিল ডিপ স্টেটের এবং কিছু তারা দাবি করেছে এইগুলো মানতে হবে, কিন্তু শেষ পর্যন্ত তারা মানেননি। মান্না ভাই যেমনটি বলছিলেন যে আসলে এই স্বাধীনতার 56তম দিবস শেষে আমরা নানা ধরনের গত সরকার যদি নানা চুক্তি, বিদেশি প্রতি চুক্তি বাতিল হয়নি, অনেক চুক্তি হয়েছে, যে চুক্তিগুলো আমরা জানিও না কী হয়েছে, সব কিছু মিলে সেই সঙ্গে যদি আমি এই বক্তব্যটা এক করি, আসলে স্বাধীনতা দিবসে এই বক্তব্যটা কতটা মিনিংফুল? না দেখেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বলেছে, গুলশানের রাস্তা নম্বরও বলেছে, একটি কিচেন ক্যাবিনেটের মিটিং হতো, আমরা যখন অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে বসতাম তখন আমাদের তেমন কোনো ওপিনিয়ন রাখা হতো না। অর্থাৎ ওইখানে হয়তো ডিপ স্টেটের যাইতো, আর ডিপ স্টেটটা কিন্তু জনগণ বুঝবে না। ডিপ স্টেট হচ্ছে সকল এজেন্সির একটা কম্বাইন একটা প্রস্তাব, এটাই আসলে ডিপ স্টেট বলা হয়। হ্যাঁ, এখন আমি বলবো যে এখন যে সজীব ভুঁইয়া বলল, ওনার আসলে এখনও ম্যাচুরিটি, উনি আন্দোলন রাজনৈতিক নেতা ঠিক আছে, কিন্তু ম্যাচুরিটি আসতে কিন্তু মান্না ভাই বুড়া হয়ে গেছে, তাও তো উনি বলবেন না আমি সব জানি। হ্যাঁ, সব জানি। তাদের আপনি খেয়াল করে দেখেন, এখন সমালোচনা করতে হয়। বলেন তো দেখি, আপনার 8 দিনে 18 বার হেলিকপ্টার দৌড়াইছে, টাকা দিতে হয়েছে না? উনি করছে। হাঁসের মাংস খাইতে আপনার 300 ফিটে যায়, ওখানে না পাইলে সকালে এসে রাস্তাঘাটে ঘুরছে কেন সারা রাত? উনি বলেন। এসব প্রশ্ন তো আসে। ওনার এলাকায় সবচেয়ে বেশি যখন এলজিআরডি মিনিস্টার ছিল, বেশি ইয়ে গেছে, বরাদ্দ গেছে। ওনার বিরুদ্ধে দুদকে মামলা গেছে, অনেক মামলা গেছে। তিনি একটা হিসাব দিছে, হিসাবের ভিতরে ফাঁক আছে, যে দেখা যায় যে যেদিন ছুটির দিন সেই দিনের হিসাব তার বোন নামে দিয়ে দিছে। তো এগুলা দুদকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অধিকাংশ উপদেষ্টার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসছে। এদের তো বিচার করতে হবে, বিচার করতে হবে। আর ডিপ স্টেটে উনি যদি জেনেই থাকেন, তাহলে তো এখন এই যে অনিয়ার বলে দিছে, অন রেকর্ড বলে দিছে, উনি তো এখন কট হবেন। ওনাকে বলতে হবে কে, কারা এই প্রস্তাব দিছিল, কারা এই দেশে। আপনি খেয়াল করে দেখেন, নেপালে ছাত্ররা আন্দোলন করেছে, আপনার প্রধান বিচারপতি ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হলেন, এসেই বলেন আমরা বাংলাদেশ হব না। হ্যাঁ, মান্না ভাই বললো না, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়ার মতো হইতে পারি নাই। আপনি বলেন এখন নেপালও বলে আমাদের মতো হতে চায় না। তারা ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিছে। একটা তরুণ 35 বছরের, সে অবশ্য কাঠমান্ডুর মেয়র ছিল, একটা সিঙ্গার ইঞ্জিনিয়ার, সে ওই সময়ে যে প্রধানমন্ত্রী কমিউনিস্ট পার্টি অফ নেপালের, তার সিটে দাঁড়াইছে, সে পাশ করছে এবং তারা সরকার গঠন করছে, সরকার গঠন করছে। কিন্তু আমাদের দেশে যেটা দেখেন, সব আন্দোলনে এই যে মান্না ভাইয়ের নেতৃত্ব দিছে, অর্থাৎ তরুণরা, ছাত্ররা নেতৃত্ব, মুক্তিযুদ্ধেও কিন্তু ছাত্ররাই অগ্রগামী ছিল, কিন্তু কেউ কিন্তু সরকারের অংশ নেয়নি। আর এমন সরকার প্রধান আসছে, একটি বারের মতো ছাত্রদের বলে নাই যে আচ্ছা ঠিক আছে রাজনীতি করতেছো, পড়াশোনাও করো। খালি বলছে উদ্যোক্তা হও, ব্যবসায়ী হও। ব্যবসা কেন, কি করবে ব্যবসা বলেন? উনিই তো ব্যবসা সব দিয়ে গেছে, এখন তো অভিযুক্ত। তো সুতরাং এই কথা বলে কিন্তু তিনি এক ধরনের, যদি আইনের শাসন থাকে এবং যদি দেশটাকে গণতন্ত্রায়ন করতে চায়, তাহলে কিন্তু তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন ডিপ স্টেটকে কারা পরামর্শ দিছিল, কেন এই যে ইরেগুলারিটিস করলো? আপনারা ধরেন 6 মাসের ভিতরে, আমাদের সংবিধানে, মান্না ভাইও জানে, 3 মাসের ভিতরে নির্বাচন হতে হবে, সংবিধানে আছে। যদি ইলেকশন কমিশন কোনো দুর্বিপাকে পড়ে, তাহলে আর 3 মাস ওয়েট করতে, অর্থাৎ 6 মাসের ভিতরে নির্বাচন যদি দিত ইউনূস সরকার,
তাহলে কিন্তু এই আওয়ামী লীগের প্রতি যে হেট্রেট ছিল, এরা কিন্তু খুব অল্প কয়েকটা সিট পেত, ঠিক নেপালের মতো হইতো রেজাল্ট, নেপাল। কিন্তু এখন আপনার ধরেন ধরেন শখানেক নেতা উপর থেকে চলে গেছে বা হাজারখানেক নেতা চলে গেছে, টাকা পয়সা যারা কামাইছে মালিক হয়েছে, বাকি সব তো আছে, কোটি কোটি সমর্থক আছে দেশে। এখন তারা কিন্তু সবাই এখন আস্তে আস্তে সক্রিয় হচ্ছে। এখন আগের মতো অবস্থা তো নাই। তো এই দেশের যে এই পরিবর্তন, ধরেন আমি বললাম যে এই যে 18 মাস পরে নির্বাচন, এটা তো একটা সাংবিধানিক ভ্যাকুয়াম। তো এই প্রশ্ন তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো সংবিধান ভায়োলেট করেছে, এটাও তো অভিযোগ পড়বে, বিচার হবে না। এখন এইখানে ডিপ স্টেট তো ওই কে, এটা তো তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, সাক্ষী দিতে হবে। সুতরাং এগুলো ওনাদের ম্যাচুরিটির অভাব, রাজনীতি করতে ম্যাচুরিটি লাগে। আমি একটু মাহমুদুর রহমান এই বিষয়টা যে আপনার কাছে জানতে চাই, ডিপ স্টেট নিয়ে অনেক কথা হচ্ছে, এই আন্দোলনে ডিপ স্টেটে জড়িত ছিল কিনা এই ধরনের অনেক কথা আমরা শুনেছি। সেখানে যখন একজন উপদেষ্টা বলছেন যে ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা পরামর্শ দিয়েছিল এবং কিভাবে থাকা যাবে সেই ধরনের সহায়তা দেওয়ার একটা প্ল্যান তারা দিয়েছিল, এটা আসলে কি মিন করতেছে স্বাধীনতা দিবস শেষে? এটা আসলে ডিপ স্টেট এই দেশ চালানোর ক্ষেত্রে কতটা ভূমিকা রাখে? আজিজ ভাই তো বলেছেন, আমি বলবো চমৎকার বলেছেন। এবং এর মধ্যে একটা কথা যে বলেছেন, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখন এই গভর্নমেন্ট সজীব ভুইয়াকে জিজ্ঞেস করতে পারে না তোমাকে কে বলেছিল এই কথা, ডিপ স্টেটের কে? ক্যান হি বি কুইজড? অফকোর্স তাকে জিজ্ঞেস করা যেতে পারে কারা এই দেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা বাধাগ্রস্ত করার জন্য তোমাকে কুমন্ত্রণা দিচ্ছিল, ষড়যন্ত্র করছিল। কিন্তু করবে না তারা। যদি না করে তাহলে আপনার জানারও ইচ্ছা থাকবে না। আর আপনারা যারা মিডিয়াতে আছেন তারাও মনে করবেন কী দরকার ঘরে রেখে বোর্ডের বসে তাড়ানো, পরে বিষয়টা 2 দিন কথা হবে, দেন উইল বি টকড আউট। আর খুব সামনে থাকবে তা আমি মনে করি না। কিন্তু আমি জিনিসটাকে গভীর একটা বিষয় মনে করি। ডিপ স্টেট মানে এক কথায় বলতে পারি স্টেট উইদিন আ স্টেট। রাষ্ট্র যারা চালায় তার পেছনে যারা আসলে চালায় সেটা হলো ডিপ স্টেট। দ্যাট ক্যান বি অ্যান এজেন্সি, মেবি সিআইএ, মেবি র, মেবি কম্বিনেশন অফ র অ্যান্ড সিআইএ, মেবি তার সাথে আপনার আছে কেজিবি আছে। মানে যেভাবেই হোক একটা সার্কেল যারা বাংলাদেশের ভাগ্যকে তাদের মতো করে গড়বে, আমাদের মতো করে গড়তে দেবে না। আমরা তো ওই ডিপ স্টেট করতে চাই না। আমাদের দেশের মধ্যে ডিপ স্টেট থাকতে পারে, ডিজিএফআই একটা গভর্নমেন্টের মতো যদি ওয়ার্ক করে আপনি তাকেও একটা ডিপ স্টেট বলবেন। তো সেরকম দিক থেকে যদি দেখেন তাহলে তার কথার ক্লারিফিকেশন তো মাস্ট। এদের একটা সমস্যা কি, যেটা আজিজ ভাই আবারও বলছে, খুব সুন্দর বলেছেন, নেপাল বলছে যে তোমরা যা করেছো এনাফ ফর দি কান্ট্রি, এখন যাও লেখাপড়া করো। আর আমাদের যিনি প্রধান ছিলেন তিনি তাদের বলেছেন রাজনীতি করো, ব্যবসা করো। এ কোনো কথা? একবারও পড়বার কথা বলেন নেই, একবারও ইউনিভার্সিটি ফিরে যেতে বলেন নেই, একবারও বলেন নেই যে ছাত্র হিসেবে তাদের কি দায়িত্ব আছে। আমরা বাকিরাও বলি নেই। আমাদের একটা কৃতজ্ঞতাবোধ ছিল, এখনও আছে, যে সত্যি কথাই তো যে 13 বছর ধরে আমরা যে লড়াই করেছি, আমরা আওয়ামী ফ্যাসিবাদ সরাতে পারিনি। ওরা যখন এরকম জানবাজি লড়াই করলো তখন তার পক্ষে আপনি থাকবেনই। কিন্তু এও ঠিক যে লড়াইটা যখন জিতেছেন তখন বড় ভাই হিসেবে, পিতা হিসেবে, মুরব্বী হিসেবে তাদেরকে এটা বলা দরকার ছিল যে না, তোমাদের দায়িত্ব এখানেই শেষ, যথেষ্ট করেছো, হিস্ট্রিতে তোমরা থাকবে, তোমাদেরকে আমরা সম্মান করবো, তোমরা তোমাদের কাজে যাও। এরা না এই ক্ষমতা পাওয়ার পরে নিজেদেরকে সর্বজ্ঞ একটা ব্যাপার মনে করলো। কে কে যেন রাজনৈতিক দলের নেতারা বলেছিল যে তোমরা যে এরকম করছো, একদিনে তো আর এটা হয়নি, 12 বছর ধরে আমরা যে সংগ্রাম করলাম তারই কালমিনেশনে তোমরা এই অভ্যুত্থানটা করতে পেরেছো। তখন জবাব কী দিয়েছিল, 15 বছর তো একটা খুঁটিও নাড়িতে পারেন নাই। মানে আরও এটার মিনিং না আমার কাছে খুব কুশ্রী লেগেছে, আমি শব্দগুলো বলতে পারবো না এখানে। মানে আমি যেরকম বলি না কী ছিঁড়তে পেরেছিল, এইরকম মনে হচ্ছে আর কি, এত বাজে লেগেছে আমার কাছে। কিন্তু এইটাও তাদেরকে কেউ বলেনি, তারা নিজেরাই এটা আলোচনা করেনি, কোনোদিন স্বীকার করেনি যে তাদের এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, উচ্চারণ শেষ পর্যন্ত জাতীয় রাজনীতির ক্ষতি করছে, এটা তারা বলে নাই। ফল কি হয়েছে?
দেখেন, তারপরে একজন উপদেষ্টা বললেন ওই দল খুব বেশি বেড়ে গেছিলো, তাদেরকে সাইজ করার জন্যে আমরা চিন্তা করেছি, কাজকর্ম করেছি। করতে পারেন নাকি? আপনি জামাতকে রাজনীতি করতে দিয়েছেন, তাকে ভোট করতে দিয়েছেন, তাকে ব্যান করে দিতেন যুক্তি দিয়ে, সেটা ভিন্ন কথা। কিন্তু দেবার পরে তার এগেনস্টে আবার ভেতর ভেতর কনস্পিরেসি করবেন যাতে সে জিততে পারে না। মেইন স্ট্রিমে না আসে। তো মেইন স্ট্রিমে, তারা তো মেইন স্ট্রিমে এসেই গেছে। আপনি 5 তারিখে প্রধান সেনাপতি যেইভাবে কোন কোন রাজনৈতিক দলকে ডেকেছেন, সর্বপ্রথম ওই দলের নাম বলেছেন, 2 বার বলেছেন। তারপর থেকে যেইভাবে ফোকাস দেওয়া হয়েছে, তো ওইটাও করবেন, এইটাও করবেন, তাহলে রেজাল্টে কী দাঁড়াবে? রাজনীতিটা পুরো বায়বীয় থাকবে। ফলে আমাদের ওই রাজনীতির কোনো শেপ দাঁড়ায়নি। আমি আপনাকে বলতে পারি, জানেন, এই যে 18 মাসের রাজনীতি আমাদের ইতিহাসে জায়গাই পাবে না। হয়তো 2 লাইনে লেখা উনি আসছে, এসে একটা সংস্কার করতে এসে সব কিছু গুবলেট করে দিয়ে চলে গেছেন, আর কিছু বলতে পারবেন না। কোনো একটা কন্ট্রিবিউশন নেই, কোনো একটা উল্লেখ করবার মতো ঘটনা নেই, কিছুই করতে পারেননি তারা। তো সেই দিক থেকে আমি মনে করি যে তারা এইখানেও যে কথা বলেছেন, বিশেষ করে সজীব ভুঁইয়ার যে বক্তব্যটি এখানে আসলো, আমাদের সবার উচিত তাকে বলা, তুমি যদি পারো নাম বলো, নাহলে ভুলে যেতে পারি আমরা, বলো ভুল করে ফেলেছি, আমি বলতে চাই না, কারোর কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে, সেটা সামলাতে পারবো না, পরিস্থিতি যদি তাইও হয়, তাহলে না বলাই ভালো। কিন্তু তার শিক্ষা হওয়া উচিত, যখন মন্ত্রীরা ওত নিচ্ছে আপনার মানে রাষ্ট্রীয় যে গোপনীয়তা রক্ষা করবার, সে পরে সেই গোপনীয়তা ভাঙতে পারে না। তো সে উপদেষ্টা হিসেবে কি মানে ওত দিয়েছে আমি জানি না, কিন্তু এই জিনিসটাও মানে আমরা এমনি নর্মালি করি, দুজন বন্ধু মিলে খুবই বিশ্বস্ততা কোনো বিষয়ে আলোচনা করি, সেটা বাইরে বলি না, রাজনীতিও বলি না। অনেক সময় হয় যে আপনি একটা কিছু আমার কাছে বললেন, পুরোটা হয়তো আমি বিশ্বাসও করলাম না, তবু মনে করলাম এটার মধ্যে পয়েন্ট আছে, ঠিক আছে এটা বিবেচনায় রাখছি, কিন্তু এটা বাইরে গিয়ে যদি বলে দিতে থাকি তাহলে তো আর কিছুই থাকবে না। এখানে তাই হয়েছে। 2 দিন আগে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। সেই 11 যারা কুশীলব আমরা বলি, তাদের 2 জন গ্রেপ্তার হয়েছেন। একজন গ্রেপ্তার হয়েছে, আজকে একজন ডিজিএফআই সাবেক মহাপরিচালক গ্রেপ্তার হয়েছে। সব কিছু মিলে এই ব্যাপারটি নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? বা দেখেন, আল্লাহর মার ধন্যবাদ, মাসুদ সাহেব কি না করছে, সব পার্টি করছে। এবং এই যে নিপীড়ন, ধরেন তারেক রহমানের নিপীড়ন করা, মানুষকে নিপীড়ন করা, ম্যান পাওয়ার ব্যবসা করে তাকে টাকা পয়সা নেওয়া, আবার শেখ হাসিনা তাকে শেল্টার দিছে, তাকে রাষ্ট্রদূত বানিয়েছে, সে রাষ্ট্রদূত হয়েছে। সে তো কুশীলব ছিল 1/11-এর সময়। যত অঘটন ঘটেছে তার পেছনে এই মাসুদ সাহেব ছিল। হ্যাঁ, তো তার তো বিচার হওয়া দরকার। আপনি 1/11-এর কুশীলবদের ছেড়ে দিবেন, তাহলে তো দেশে ইতিহাস তো রিপিট হতে থাকবে। আরেকটা 1/11 হবে, আরেকটা 1/11-এ এরকম কিনা তাদেরকে মান্না ভাই এখন হয়েছে, মান্না ভাইয়ের নিয়ে পাঙ্গা দিবে। হ্যাঁ, এটা তো হইতে পারে না, হইতে পারে না। দেশ তো চালাবে রাজনীতিবিদরা। আপনি রাজনীতিবিদদেরকে হ্যারাস করবেন, এটা তো হয় না। আপনি রাজনীতিবিদদের সমালোচনা করার অধিকার তো আমাদের আছে, করব, কিন্তু রাজনীতিবিদদেরকে তো প্লেন জায়গা দিতে হবে। রাজনীতিবিদরা ভুল করেছে, এটা ঠিক, মানি, সমালোচনা করি তার জন্য, কিন্তু তাদের এই 2 জনের কিন্তু 2 জনেরই অপরাধ আছে। এটা প্রকৃতি তাদের বিচার করতে, এবং বিচার তাদের হওয়া উচিত আমি মনে করি। এবং মাসুদ সাহেব তো একেবারে হেন অপকর্ম নাই তার সাথে জড়িত নাই। এবং তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার ভাইয়ের ভাইরা, আপন ভাইরা, তাকেও কিন্তু তারেক রহমানকে ছাড়ে নাই, কোকো ছাড়ে নাই, ম্যাডামকে অপমান করতে ছাড়ে নাই। কোন জায়গায় চলে গেছিল মানসিকতা? তার বিচার হবে না। 1/11-এর যত আছে, এই যে ধরেন দুদুকে নিয়ে ধরে নিয়ে মানুষের কাছে টাকা ধরা, ব্যবসায়ী আমলা টামলা ধরে নেওয়া, সবগুলি তার পর্দার অন্তরে সে ছিল। সে তো আপনার সাভার ক্যান্টনমেন্টের জিওসি ছিল, সবচেয়ে পাওয়ারফুল জিওসি। সে রক্ষী বাহিনীতে ছিল, রক্ষী বাহিনীর থেকে সে আপনার লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত হয়েছে। হ্যাঁ, এই সব সুবিধা নিচ্ছে, এখন তার খেসারত দিচ্ছে। আমি মনে করি এগুলোর বিচার হওয়া উচিত। আপনাকে এই বিষয়টা কোনো কথা বলবেন না, আমি অন্য প্রশ্নে যাব। আচ্ছা, আমি একটা আপনি সংকটের কথা প্রথমে যে জিজ্ঞেস করছিলাম, যে প্রথম যে প্রশ্নটা ছিল যে দেশ যেভাবে এগোচ্ছে আপনি সন্তুষ্ট কিনা, কিংবা কোনো বিষয় নিয়ে চিন্তিত কিনা। আমি ওইটা নিয়ে একটু আরেকবার আসি, যে
সংকটের কথা বলছিলাম, আপনার কাছে এখন কি মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় সংকট কি, গণতন্ত্র নাকি আস্থার সংকট পলিটিশিয়ানদের মধ্যে? না, গণতন্ত্র তো একটা সংকট, কিন্তু গণতন্ত্রটা আমরা চর্চা করবার চেষ্টা করছি। আস্থার বিষয়টা তো মানুষের ভিতর থেকে আসতে হবে। আস্থা অর্জনের জন্য কি কি করছি সেরকম যদি আমাকে বলতে বলেন, আমি এইটা তো দেখছি না কিছু যে আস্থা অর্জনের জন্য করছি। তা ধরেন আমি আপনাকে বলি, যেহেতু মানে একটা খুব মৌলিক প্রশ্ন করেছেন, আমি খুব খুশি হয়েছি এবং আমি এটা দেখছি যে এটার উপরে কিছুই হচ্ছে না প্রায়। ধরেন বিএনপি তাদের ফ্যামিলি কার্ড ইন্ট্রোডিউস করেছে, কোনো আলোচনাই নেই কোথাও। ফ্যামিলি কার্ডটা কী, কতখানি এটার পজিটিভ, কোনো কি নেগেটিভ দিক আছে, এগুলো নিয়ে কোনো আলোচনা দেখছি না। আমি এ ব্যাপারে আবার বেশি ইন্টারেস্টেড, কারণ সেটা আমি আপনাকে বলি। আমি আমার দলের পক্ষ থেকে একেবারে শুরু থেকে, আজ থেকে 7 বছর আগে থেকে আমি বলতাম, সারা পৃথিবীতে এরকম আছে যে রাষ্ট্রে ধরে যে মানুষগুলোর কোনো ইনকাম নাই, তাদের জন্য রাষ্ট্র একটা ইনকাম দেবে ফর নাথিং, দ্যাট ইজ কল্ড ইউনিভার্সাল বেসিক পে। আমি বলছি একদম হতদরিদ্র মানুষ যাদের কোনো ইনকাম নাই, তাদের প্রত্যেককে রাষ্ট্র মাসে 1,000 করে টাকা দেবে। ধরেন 4 কোটি লোক, 4 কোটি টাকা দেবে, বছরে কত দেবে? 48,000 কোটি টাকা, মানে 50,000 কোটি, ধরেন অর্ধ লক্ষ কোটি টাকা তো কিছু ব্যাপার মনে করি না। এখন ওনারা যেটা করছেন এইটার উপরে ওনারা নিজের আগে কোনো আইডিয়া বলেন নাই, ওনারা এটা পার্লামেন্টে আনেন নাই, নিজেদের মন্ত্রিসভায় আনেন নাই। আমি আপনাকে বলতে পারি, আপনার মাধ্যমে মানে এই দর্শকদেরও বলছি, তাদের বিএনপির নেতাদের জেলায় বা অন্য যারা আছে তাদের জিজ্ঞেস করুক যে ভাই এটা কীভাবে কী হবে, একটু বলেন তো ডিটেলস। তারা নিজেরাও জানে না, কিন্তু এটা সবাইকে জানাতে হবে যত তাড়াতাড়ি পারেন। করবার পরে যদি সত্যি সত্যি এটা সম্ভব হয় যে যাদের কোনো ইনকাম নেই তাদেরকে আপনি কোনো মধ্যস্থতাকারী ছাড়াই টেলিগ্রাফিক ট্রান্সফার করতে পারেন টাকা, বিকাশে হইতে পারে, নগদে হইতে পারে, কোন ব্যাংক ক্রোড়পতি যেরকম দেয় সেরকম করে যদি হতে পারে, ডাইরেক্ট টাকা পাবে। একেবারে দরিদ্র একটা পরিবারে 3 মানুষ থাকলে মাসে 3,000 টাকা পাবে, বিরাট সাশ্রয় তার। দিস উইল কাম ব্যাক ইন্টু ইকোনমি। বড় লোকেরা তো টাকা মেরে দেয়, বিদেশ পাঠিয়ে দেয়, আমাদের এই দরিদ্র মানুষ তা করবে না। এবং এদেরকে যদি এরপর আপনি শেখান যে তুমি এই কাজটা কীভাবে ভালো করতে পারো, ওর পেটে ঠিক মতো পড়লে ওর মাথায় নতুন নতুন চিন্তা, তুমি কি মুরগি কিনবে একটা, নাকি ছাগল কিনবে, মানে অর্থনীতিতে নতুন উপাদান যুক্ত হতে পারে। একটা কথা বললাম আমি, লাইক ওয়াইজ আপনি হেলথ কার্ড করেন, কৃষক কার্ড করেন, শ্রমিক কার্ড করেন। আমি মনে করি যে সংস্কার নিয়ে আমরা কথা বলছি, থাক, ওটা তো করবেনই, কিন্তু এইটা আপনার বেশি দরকার যদি আপনি দেশের ইকোনমি বাড়াতে চান, মানুষের অবস্থার পরিবর্তন করতে চান এবং সত্যিকার এগিয়ে যেতে চান, তাহলে এইরকম একটা ব্যবস্থা আপনি করতে পারেন। জি, শেষ সময় চলে এসেছে। এমএজে আপনি যে একদম স্বাধীনতা দিবসে প্রত্যাশার ব্যাপারটা নিয়ে শেষ করতে চাই। দেখেন, প্রত্যাশা হচ্ছে আমি দেশে গণতন্ত্র না, দুর্নীতি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনি দেখেন এই 56 বছরে মানুষের মনোজগৎ কিন্তু পুরো পরিবর্তন হয়ে গেছে। এবং বিশেষ করে আমি যেটা আগে টকা দিয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যুব সমাজ পুরোটাকে ধ্বংস করে দিয়েছে। এবং বিজ্ঞানের যুগে যেখানে প্রযুক্তি মানুষকে রিপ্লেস করতেছে, আমাদের দেশে আপনার রোবট কিন্তু কাজ করতেছে এখন সব জায়গায়, অপারেশন বলেন, যা বলেন, সব প্রযুক্তি কাজ করতেছে। সেখানে আপনার এতগুলো সংস্কার কমিশন হয়েছে, শিক্ষা সংস্কার করে। আমি লিখেছি তো, বিরাট করে লিখেছি যে এই চতুর্থ শিল্প বিপ্লব, উচ্চ মাত্রার বিজ্ঞানের যুগে উচ্চ মানের বিজ্ঞান শিক্ষা, অর্থাৎ প্রযুক্তির পিছনের লোক তৈরি না করলে, আমরা তো ঘনবসতি দেশ, এখন তো আসলে 18 কোটি লোকের মতো, আমরা তো প্রবাসে আছে 1.5 কোটি লোক, এই লোক তো আর নিবে না, কেউ 10 বছর পরে নিবে না। এই জন্য আমি বলছি যে আমার প্রত্যাশা হচ্ছে আগে দুর্নীতি। অনেক দেশে দুর্নীতির ক্যাপিটাল পানিশমেন্ট আইন আছে, আমাদের দেশে আইন করে না কেন? দুর্নীতি, চাঁদাবাজি যেটা ছিল এটা তো এখন সেটেল করেছে। আপনি দেখেন মেনি মাসের মতো চুপ হয়ে গেছে,
আপনার দুর্নীতি যে চাঁদা দেয় তাকে জিজ্ঞেস করেন, সে বলবে না। যে চাঁদা নেয় সেও বলবে না। আপনার কারণ বাজারে জিজ্ঞেস করেন, কেউ বলবে না। চাঁদাবাজ খুঁজে পাবেন না, চাঁদা দেয় তাও খুঁজে পাবেন না। এই অবস্থা হয়েছে, জাতীয়করণ হয়ে গেছে চাঁদাবাজি। সুতরাং দুর্নীতিতে আইন করতে হবে প্রথম, অর্থাৎ মানুষ সৎ লোকের দ্বারা ভালো কাজ সম্ভব, অসৎ লোকের দ্বারা সম্ভব না। আপনি ধরেন এই সংসদে 70% প্রায় তরুণ, এবং এর ভিতরে ব্যাংক ডিফল্টার আছে, দ্বৈত নাগরিক আছে। এত মিলেমিশে সব বানাইছেন কেন? সংসদটা তো সেই ফেসিবাদের মতো সংসদই হয়েছে। তো এখানে ব্যবসায়ী আছে প্রায় 60-70%, তো কি লাভ হলো? সুতরাং আমরা গণতন্ত্রে যাব। তো এই জন্য আমি বলছি যে আগে দুর্নীতিটা, এটা আমি উদাহরণ দেই, একটা কথা বললে, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন অ্যাসিড থ্রোয়িং ছিল, আইন করা হলো। আপনি দেখেন অ্যাসিড থ্রোয়িং নাই। এরপরে অপারেশন ক্লিন হার্ট একটা করছিল, তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তার যুব দল, ছাত্র দলের পোলাপানি, তখন সরকারি দল বেশি মাস্তানি করে, তারাই বেশি মারা গেছে। কিন্তু তিনি অপারেশন ক্লিন হার্ট করে কিন্তু দেখেন সন্ত্রাস কিন্তু নির্মূল করেছে। সুতরাং আইন লাগবে, আইন বাস্তবায়ন লাগবে, প্রয়োগ লাগবে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিব। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটি নিউজ।